নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলে যাচ্ছি মেহেরপুর থেকে ঢাকায়। তো এখান থেকে প্রথমে চুয়াডাঙ্গা যাব, চুয়াডাঙ্গা থেকে ট্রেনে করে ঢাকায় যাব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে গেলাম। এদিক সেদিক দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলবো। তো বাড়ি থেকে উনি ফোন দিয়েছিলেন সকালবেলায়, বাড়িতে গিয়েছেন উনি বন্যা পরবর্তী সময়ে। তো বাড়িতে গিয়ে দেখে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। মানুষজনগুলো সব বেঁচে আছেন, কিন্তু বাড়িতে কিছুই নাই, সব কিছু ভেঙে চুরে পচে গলে একেবারে শেষ। তো আমাদের ঘরের অবস্থাও খুবই খারাপ। ওই ঘরে আমার যে আলমারি ছিল, আলমারিটা নিচে পড়ে গেছে, মানে জলের উপরে পড়ে গেছে। তো আমার চাউলের ড্রামে চাউল ছিল, চাউলগুলো ড্রামে ডুবে চাউলও ভিজে গেছে। চাউল ভিজে ফুলে পচে কি গন্ধ বের হয়েছে। তো আমাদের বাড়ির সবার ঘরের অবস্থা খুবই খারাপ। তো আমাকে বলছে একটু আসো। তো আমি তো কিভাবে যাব চিন্তা করছি, খুব চিন্তায় আছি। মেয়েটারও শরীর বেশি ভালো নেই। চলে যাচ্ছি ঢাকায়, ঢাকায় গিয়ে মেয়েটাকে রেখে আবার বাড়িতে যেতে হবে। দেখি তারপরেও ঢাকায় গিয়ে দেখি কি করতে পারি, শরীরেও কাটছে না। একবার এখান থেকে যেতে লাগবে 5-6 ঘন্টা তো লাগবে। 5-6 ঘন্টা ট্রেন জার্নি করে ঢাকায় যাব, এরপরে আবার বাড়িতে যেতে হবে। বাসা থেকে বের হয়েছি সেই এপ্রিল মাসের শেষের দিকে, এখনও বাসায় স্থায়ীভাবে ঢুকতে পারছি না। তো বাসার যে কী অবস্থা হয়েছে সেটাও একমাত্র ভগবান জানেন। তো মেয়েটাকে রেখে যাব, ঘরটাও পরিষ্কার করতে হবে, এসব চিন্তাভাবনায় আমার মনটা খুবই অস্থির লাগছে। আমরা ট্রেনে স্টেশনে চলে আসলাম। তো এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা আসতে ঘণ্টাখানিক সময় লেগেছে, বেশি সময় লাগে নাই। তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। আমার মনটা খুবই ছটপট করছে, কতক্ষণে গিয়ে পৌঁছাবো। বাসা থেকে আসার সময় নুডলস রান্না করে নিয়ে আসছিল, নুডলস খাচ্ছি। কিছুক্ষণ পরে ট্রেন চলে আসবে। অবশেষে আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেন জার্নিটা আসলে খুবই আরামের, তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা বেশিরভাগ সময় তাড়াতাড়ি যাওয়ার জন্য বাসে আসা যাওয়া করি, ট্রেনে আসলে তেমন কোথাও যাওয়া হয় না। আজ অনেক দিন পর ট্রেনে চড়ে আমার কাছে খুব ভালো লাগছে। আজ থেকে 7-8 বছর আগে একবার ঢাকা থেকে ট্রেনে করে বাড়ি গিয়েছিলাম। আমার ভাসুরের ছেলে দীপকের সাথে গিয়েছিলাম। ওর বউ বাচ্চা সহ শীতকালীন ছুটিতে বাড়িতে যাবে, তো আমারও যাওয়ার কথা ছিল। তো উনি আমাকে বলছেন, কাকি চলেন তাহলে আমাদের সাথে, আমরা সহ একসাথে যাই, ট্রেনে খুবই আরাম লাগবে। আমি একটা রুম নিয়েছি, তো ওখানে আরও 2-3 সিট খালি থাকবে, আপনি আমাদের সাথে চলেন। তো আমারও ট্রেন চড়ার খুবই শখ, গিয়েছিলাম তখনও খুব ভালো লেগেছে। ওরা হলো 3 জন, আমি একজন, 4 জন, 6 সিটের একটা রুম নিয়েছে। তো একসাথে গিয়েছিলাম, খুব আনন্দ লেগেছে। তো আজকেও খুব ভালো লাগছে। আমাদের সাথে আমাদের সহযাত্রী আরও 3 জন আছে, আমরা 3 জন 6 জন, খুব ভালো লাগছে। এটা হলো গড়াই নদী, আমরা গড়াই নদী পার হয়ে যাচ্ছি। এখানে একটা স্টেশনে এসে মনে হয় 20 সেকেন্ড কি 30 সেকেন্ড দাঁড়িয়েছিল, আবারও ছুটছে ট্রেন।
আমি এদিক সেদিক দেখতে দেখতে যাচ্ছি। আমাদের ওদিকে বন্যায় সব তলিয়ে গেছে, আর ঠাকুরের আশীর্বাদে এদিকে তো বন্যা হয় নাই, কিন্তু পুরা মাঠে ফসলে ভরা। কোনো জায়গায় ধান লাগিয়েছে আর কোনো জায়গায় ধান ফেকেও গেছে। মাঠেই ধান কেটে শুকিয়ে তারপর বাড়ি নিচ্ছে। তো এইসব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি সৃষ্টির কী লীলা খেলা। কোনো দিকে বন্যার জলে তলিয়ে যাচ্ছে আর কোনো দিকে জলের জন্য হাহাকার করছে। এদিকে বর্ষাকালেও বৃষ্টি তেমন হয় না, খুবই কম বৃষ্টি হয়েছে। এবার তো এখানে ছিলাম, এই কয়দিন দেখেছি। এদিকে আবার গরম যেমন পড়ে ঠান্ডাও তেমন পড়ে, সেই হিসাবে বৃষ্টি নেই, এই অবস্থা। ট্রেনে আসাতে আমার রিয়ার কাছেও আরাম লাগছে, কোনো ঝাঁকানি নাই, কিছুই নাই। ট্রেন জার্নিটা আসলে খুবই ভালো। তো আমরা 6 জন বসে বসে গল্প সল্প করছি আর একটু হাঁটাহাঁটি করছি। আর একটা স্টেশনে এসে দাঁড়ালো। এখানেও মনে হয় 10-20 সেকেন্ডের বেশি দাঁড়াবে না। তো আমার জামাই বাবাজি আমাদের সবার জন্য খাবার নিয়েছে, আমার জন্য চা নিয়েছে। আমি বলেছি কিছুই খাবো না। ওরা ওই চিকেন কাটলেট, ফিশ কাটলেট, তারপর ওই চিকেন ফ্রাই কি ওরা খাচ্ছে। আমাকে অনেক অনুরোধ করেছে। আমি বলছি আমি কিছুই খাবো না, শুধু চিনি ছাড়া 1 কাপ রং চা খাবো। তো চাটা খেতে খুব ভালো লাগছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় গিয়ে পৌঁছে যাব। তো চলে আসলাম। এখন রাত 9:30 বাজে। ঢাকা কমলাপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম এবং নেমেও গেলাম। গাড়ির জন্য অপেক্ষা করছি। তো আমাদের কাছে 3টা ব্যাগ ছিল, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার জামাই বাবাজি একটা গাড়ি নিয়ে আসছে। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে প্রথমে কি করব গাড়িতে বসে বসে ভাবছি। রাত 11টায় বাসায় এসে পৌঁছলাম। এসেই আমি 2 চুলায় ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাতে আলু দিয়েছি। আলু ভর্তা, ভাত আর ডাল রান্না করব, আর কিছুই রান্না হবে না। ফ্রিজ তো একেবারে খালি, কিছু নাইও ফ্রিজে। তো যাই হোক, রান্না বান্না হয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে। এখন আমি ঘরের কাজ করব। আজ সারা রাত ঘুমাবো না। যতক্ষণ পর্যন্ত ঘরটা পরিষ্কার করতে না পারছি ততক্ষণ আমি ঘুমাবো না। আমার পার্থ, রিয়া সবাই আমাকে শুধু বলছে এখন ঘুমিয়ে যান, সকালবেলায় এসব করতে পারবেন। আমি তো ভাবছি আমি আগামীকাল সকালে বা বিকালে যখনই সময় পাই আমি বাড়ি চলে যাব। বাড়িতে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ঘরের কি অবস্থা হয়েছে। এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, চুলাটা মুছে নিয়েছি। প্রথমে রান্নাঘরটাকে ক্লিন করে তারপর পুরা ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন রাত 4টা বাজে। সারা রাত আমি ঘুমাই নাই। রান্নাঘর পরিষ্কার করে ধোয়া মোছা করেছি। পুরা ঘরটা সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন সকালবেলা, রাত্রে আমার 1 ফোঁটাও ঘুম আসে নাই। এগুলি হলো খারকুল গাছ। তো মেহেরপুর থেকে আসার সময় নিয়ে আসছি। এগুলি টবে লাগাবো। আপনারা অনেকেই বলেছিলেন এই খারকুল পাতা টবেও নাকি খুবই ভালো হয়, টবে লাগিয়ে রাখলে সারা বছর খাওয়া যায়। তো ওটা ভেবেই আমি 2টা চারা নিয়ে আসছি। এগুলি এখন টবে লাগাবো। ঘুম আর হয় নাই রাতে। ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম। 4টার সময় ঘরের কাজ শেষ করে একটু শুয়েছিলাম, ঘুম আসে নাই। তো উঠে গেছি 6:30টার দিকে। উঠে ওই ভাত রান্না করেছি। আমার জামাই বাবাজি গেছে বাজার করতে। তো এখন কি বাজার আনে দেখি, তারপর রান্না বান্না করব। আমি এই ফাঁকে ওই 2টা গাছ টবে লাগিয়ে দিচ্ছি। টবে যতগুলি গাছ ছিল সব মরে গেছে, কিছু নাই, সব শুকিয়ে গেছে। আমার জামাই বাবাজি বাজার করে নিয়ে আসছে, অনেক কিছু এনেছে।
তো আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। মেহেরপুর থেকে আসবো ওই আগের রাতেও আমার ঘুম হয় নাই তেমন, 2 ঘন্টাও ঘুম যেতে পারি নাই। এরপরে গতকাল রাত্রে তো এক ফোঁটাও ঘুমাই নাই, একেবারে চোখও বন্ধ হয় নাই। আজ আবার বাড়ি যেতে হবে। ওরা নিষেধ করছে আজকে যাওয়ার জন্য। রিয়াও বলছে, মা কোনো প্রকারেই আপনি আজকে যাবেন না, আগামীকাল যাবেন। আমি তো বুঝতে পারছি আমি আজকে না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, এমনি অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমি আজ বিকালের দিকে রওনা দেব। ঘরের সমস্ত কাজ রান্নাবান্না সেরে মেয়েটাকে একটু এগিয়ে দিয়ে বিকালের দিকে রওনা দেব। পার্থ চলে যাবে অফিসে বিকালবেলায়। তো রিয়া আর জামাই যাবে রিয়াকে ডাক্তার দেখাতে। তো ওদের সাথে আমিও বের হয়ে যাব ভাবছি। দেখা যাক কতটুকু সারতে পারি। মাছগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দেব ধুয়ে। তো এখন খাওয়ার জন্য তাড়াহুড়ো করে 1-2টা তরকারি রান্না করব। তো ভাবছি পুঁই শাক রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে সকালবেলা খাওয়ার জন্য, আর একটা ইলিশ মাছ জিরা বাটা করে রান্না করে নেব। সকালের খাওয়া হলে দুপুরের জন্য শুধু মাংস রান্না করব। তো খুব তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, সব কিছু গুছানো এখনও বাকি আছে। তো আমি শুধু একটা মাছ কেটে জিরা বাটা দিয়ে রান্না করে নিয়েছি আর পুঁই শাক। এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে। পার্থ আমাকে এগিয়ে দিতে বাস কাউন্টারে যাচ্ছে। এখন বিকাল 4টা বাজে। তো আমরা টিকিট নিয়েছি, স্টার লাইনের টিকিট নিয়েছি। টিকিট নিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। বেশিক্ষণ সময় লাগবে না, 3 ঘন্টা কি 3.5 ঘন্টার ভিতর ফেনী পৌঁছে যাব। শরীরটা খুবই খারাপ লাগছিল গতকাল, আর কোনো ভিডিও করা হয়নি। রাতে আমার বড় মেয়ের বাসায় এসে পৌঁছেছি। এখন সকালবেলায় একটা লোক নিয়ে বাড়ি চলে আসছি আমরা দুজন। আজ 3 দিন পর্যন্ত কোনো ভিডিও এডিট করা হয়নি, আপলোডও দেওয়া হয়নি। সময়ই পাচ্ছি না, শরীরও খারাপ আর সময় পাচ্ছি না। গতকাল রাতেও বাড়িঘরের চিন্তায় তেমন ঘুম হয় নাই, 2 কি 2.5 ঘন্টা ঘুম হয়েছে। তার জন্য শরীরটা একটু ভালো লাগছে, না হয় এখানে আসতে পারতাম না। আমার ঘরের অবস্থা দেখুন, এইসব দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে। ঘরের মেঝেতে মাটি জমে একেবারে পিচ্ছিল হয়ে গেছে। আমার আলমারিটা পড়ে গেছে। তারপর যে চৌকিতে আমরা ঘুমাতাম ওই চৌকিটা ভেসে এদিকে চলে আসছে, সব উলট পালট হয়ে গেছে। তারপর ঘরের ভিতরে ঢুকে একটু দেখলাম, একটা ড্রামে জল ঢুকে ওখানে প্রায় 15 কেজির মতো চাউল ছিল, ওগুলো ফুলে উঠে একেবারে ড্রাম সমান হয়ে গেছে। তো ওগুলি সব বের করতে হবে। ছেলেটা বলছে, আন্টি আগে সব ঘরের জিনিসপত্র কাঠকুটা যা আছে সব বের করব, তারপর ঘর পরিষ্কার করব। তো আমি বলেছি, বাবা তুমি যা বলো তাই হবে। তো ও এগিয়ে এগিয়ে দিচ্ছে, ঘরের সব জিনিসপত্র বের করছি, ভাঙ্গাচোরা সব কিছুই। তো এত ভাঙ্গা ছিল না। এটা দিয়ে আমি যখন রান্না করতাম আগে বাড়ি এসে, এই টিনটা দিয়ে এদিকে ঘেরাও দিতাম, ওই টিনটাও পড়ে ভেঙে গেছে। তো ঘরে যা জিনিসপত্র আছে সব আমরা বের করছি। এই 2টা ড্রাম হলো গোপালদের চাউলের ড্রাম। এই 2টা ড্রামে 8 মণ চাউল ছিল, সব পচে শেষ। বাড়িতে কীরকম একটা গন্ধ, বাড়ির ঢোকার আগেই ফেনী থেকে যখন রওনা দিয়েছি তখন থেকেই একটা গন্ধ নাকে আসছে, একই ধরনের পচা গন্ধ। এটা হলো আমাদের সমীরদের রান্নাঘর। রান্নাঘরে যত আসবাবপত্র ছিল সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে, সমীরের বউ আমার কাছে বলছে। আর এটা হলো গোপালের মা। গোপালের মাও ওই বন্যার ভয়াবহতার কথাই বলছে আসার পর থেকে। তো উনি বলছেন আর আমরা শুনছি। তো এখন 10টা বাজে, ঘরের কিছুটা কাজ এগিয়েছে। তো আমরা 3 জন এখন রুটি আর কলা খাচ্ছি। আসার সময় আমার মেয়ে সুমা রুটি বানিয়ে দিয়েছিল আর তরকারি রান্না করে দিয়েছে, ভাত রান্না করব এখানে। তো আমার ঘরের অবস্থা দেখুন, আলমারি থেকে এইসব বের হয়েছে। এটা হলো লেপ,
লেপ, তোশক, কম্বল, কাঁথা, বালিশ, পাটি, আরও আমাদের ব্যবহারের কিছু কাপড় চোপড় বাড়িতে রেখে যাই প্রতিবারে, ওই সব একেবারে ভিজে আজ 10 দিন পর্যন্ত ওই জলের নিচে আসিল। আলমারিটা শীত হয়ে পড়ে গেছে। কতটুকু জল হলে এত বড় একটা আলমারি ভেসে এসে ঘরের সামনে এসে এটা শীত হয়ে পড়ে গেছে। আর যে খাটে ঘুমাতাম ওই খাটটাও এদিকে ভেসে এসে পড়ে আছে। একেবারে ঘরের অবস্থা খুবই খারাপ। তো এই ছেলেটা খুবই কর্মিক, খুব ভালো কাজ করছে। ওর শক্তি দিয়ে আমরা মনে হয় কাজ করছি। আমার শরীরে কোনো শক্তি ছিল না, ঘুম নাই, খাওয়া যাই খেয়েছি কিন্তু ঘুম ছিল না। তারপরেও এখানে এসে হাতে হাতে করছি। ঘরের চাল সমান জল ছিল। তো আমরা যে ঘরে এখন দাঁড়িয়েছি আমাদের মাথার উপরে ঘরে জল ছিল। আমরা এটা এখন ওই বেড়ার মানে জলের দাগ দেখে বোঝা যাচ্ছে কত দূর জল উঠেছে। আজ 3-4 দিন যাবৎ সবাই বাড়ি আসছে, সবাই ধোয়া মোছার কাজ করছে। আর ওই লোকও পাওয়া যাচ্ছে না। আমরা ফেনী থেকে আনাতে একটা লোক পেয়েছি, দামও অনেক, ডাবল। যাই হোক, ঘরটা পরিষ্কার করতে হবে। আমার ওই মনটা টানা রয়েছে ঢাকায়, মেয়েটাকে রেখে আসছি। আমার খুবই চিন্তা হচ্ছে আর ঠাকুরকে শুধু স্মরণ করছি আমার সব বিপদ থেকে যেন ঠাকুর আমাদেরকে রক্ষা করেন। তো আলমারিটা এভাবে করে ডলে 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 ধুয়ে নিচ্ছি আমরা। আলমারি থেকে সব কাপড় চোপড় বের করে আরও 2জন মানুষ এনে তারপর আলমারিটা দাঁড়া করানো হয়েছে। আগে ঘরের মেঝেটার মাটিগুলো ওই ছেলেটা বেলচা দিয়ে কেটে কেটে উঠিয়ে কোড়ায় বা বিভিন্ন ইয়েতে ভরে ভরে দিয়েছে বালতিতে। আমরা 2জন ময়লাগুলো বাইরে ফেলে দিয়েছি। তখন ছেলেটা ওই জল এনে এনে ওই মেঝেটা একটু পরিষ্কার করেছে। এখন একটু পা দেওয়া যাচ্ছে। কয়েকবার যে ছেলেটা পিচ্ছিল খেয়ে খেয়ে পড়েছে। তো আমরা এই ভয়ে ভিতরে তেমন ঢুকি নাই। ও বলছে, আন্টি আপনারা ঢুকবেন না, আপনারা পড়ে যাবেন, আমি ঘরটা আগে কিছুটা পরিষ্কার করে নিই তারপরে ঢুকবেন। ওর কথা মতো আর ঢুকি নাই। ও ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছে, এখন ঢুকেছি। তো আলমারিটা একেবারে ভিতর বাইর ভালোভাবে জল দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো আলমারির পিছনের সাইডে প্লাইউড দেওয়া, এর পিছনে প্লেন শিট দেওয়া আছে। এ কারণে, না হলে শুধু প্লাইউড হলে আলমারির পিছনটা একেবারে ফাঁকা হয়ে যেত। তো প্লাইউডও এখন একটু ওই পচে গেছে। তারপরে এইটা তো আর এখন পরিষ্কার করা যাবে না, যাই পারি আলমারিটা একটু ধুয়ে মুছে নিয়েছি। তো এরকম হয়েছে দেখুন, পুরো ঘরটা কিছুটা পরিষ্কার করা হয়েছে। এখন প্রায় 3টা কি 4টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই অবস্থা হয়েছে দেখুন। ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু করে সামান্য দেখাচ্ছি আমার আলমারিতে যেসব কাপড় চোপড় ছিল বা যাই ছিল সবগুলো বের করে নিয়ে, যেগুলো পচে গেছে, কাঁথা টাথা অনেক ফেলে দিয়েছি, আমার শাড়িও 2-3টা ফেলে দিয়েছি। ওনার ওই জামা কাপড়, শীতের কাপড় ছিল, ওগুলি সব ফেলে দিয়েছি। তো আর লেপ, কম্বল, তোশক এগুলি রেখেছি আমাদের এখানে আম গাছের উপরে উঠিয়ে রেখেছি। ওটা জল ঝরলে তারপর দেখা যাবে কি করা যায়। বেড়ার ফাঁকে ফাঁকে ধান ঢুকেছিল আগে, ওই জল লেগে এখন ধানের চারা বের হয়ে গেছে। যাই হোক, সব কিছুটা সামলিয়ে নিয়েছি। ওই ছেলেটাও চলে গেছে, এখন সন্ধ্যা পার হয়ে গেছে। স্নান করে রেডি হয়ে আসছি। গোপালের মা বলছে আমাদের এখানে চা খেয়ে যাও তোমরা। তো উনি চা বানিয়েছেন, তো আমাদেরকে ডেকে এনেছেন। তো আমি আর আসতে পারি নাই ঘরে। তো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। ঘরে খাওয়ার মতো কিছুই নেই, এগুলি সব ত্রাণের। ওই চাল, ডাল, চিড়া, মুড়ি যা আছে, ওই আজকে বিস্কিট পেয়েছে 2 কার্টন, সব কিছু ত্রাণের সামগ্রী। তো উনি বলছেন যে আমাদের ঘরে এখন কিছুই নাই, সব কিছু ওই বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, সরকার দিচ্ছে।
ওইসব খেয়ে আমরা বেঁচে আছি। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে জল কতটুকু উঠেছে। ওই গোপালের মা দেখাচ্ছে, দেখুন এই পর্যন্ত ঘরের জল উঠেছে, এই পর্যন্ত মাথার উপরে। তো সারাদিন একটু আসতে পারি না, সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল, আমরাও খুবই ব্যস্ত ছিলাম। এখন এত ক্লান্ত লাগছে, তো আমি ভেবেছি ফেনী যাব না। তারপরও আমার মেয়ে জামাইরা ফোন করছে ফেনী যেতে, তো ফেনী চলে যাচ্ছি। ওরা মুড়ি মেখেছে, খুব ভালো লাগছে মুড়ি আর চা খেতে, আর বিস্কিট দিয়েছে। এগুলি আজকে ত্রাণ পেয়েছিল সরকারের তরফ থেকে, প্রচুর দিচ্ছে। বাড়ির সবাই বলছে দেওয়ার কোনো তুলনা নাই, টাকাও দিচ্ছে আর সাথে বিস্কিট, তারপরে চিড়া, মুড়ি, চাউল, ডাল, তেল এইসব দিচ্ছে। অনেক সহযোগিতা পাচ্ছে সবাই বলছে। তো আজকে সারাদিনেও আমাদের বাড়ির সবাই অনেক কিছু পেয়েছি। তো এগুলি পরবর্তীতে আপনাদেরকে হয়তো দেখাবো একটু। তো আবার এটা দেখাচ্ছে এনে, এই বক্স এটা দিয়েছে সন্ধ্যার আগে আগে গোপালের মাকে। ওই একটা গাড়ি আসছিল, তো গোপালের মা রাস্তার উপরে ছিল, তো ওনাকে এই বক্সটা দিয়ে গেছে। এই বক্সে 1 কেজি কাপড় ধোয়ার পাউডার, তারপরে 12টা মনে হয় এরকম সাবান, আর মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস লাগে, ওই জিনিসগুলো এই বক্সে দিয়েছে। গোপালের মাকে জিজ্ঞাসা করেছে আপনাদের ঘরে কি বড় মেয়ে আছে? ওই গোপালের মা বলছে আছে। তখন এই বক্সটা দিয়েছে ওনাকে। অনেক কিছু দিয়েছে এই বক্সে। তা আবার দুপুরবেলায় খাবার জল দিয়ে গেছে। আজ এই পর্যন্তই থাক, আগামীকাল দেখা হবে আপনাদের সাথে।